সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। সাম্প্রতিক সময়ে দেশে আবারও বেড়ে গেছে দুর্বৃত্তদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, দখল বাণিজ্য, আধিপত্য বিস্তার, মতের অমিল সহ নানা কারণে প্রতিপক্ষের হামলায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে, বন্ধ নেই ধর্ষণের মতো ঘটনাও। বুধবার রাজধানী মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে পাথর দিয়ে হত্যা করে পৈশাচিক উল্লাসে মেতে ওঠে ঘাতকরা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন চাঁদপুর শহরে মসজিদের ভেতর দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয় ইমাম সাহেবকে। একই দিন শুক্রবার রাজধানীর পল্লবীতে চাঁদা না দেয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানে হামলা ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা, আহত হয়েছেন একজন। এসব ঘটনার সাথে জড়িতদের কেউ কেউ গ্রেপ্তার হলেও দুর্বৃত্তদের দুর্বৃত্তপনা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কয়েকদিন পরপর ঘটছে এমন নানা দুর্ঘটনা। বিরাজমান এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন দেশের মানুষ। জনগণের প্রশ্ন, কিসে বন্ধ হবে দুর্বৃত্তদের দুর্বৃত্তপনা? দর্শক, তাই আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, দুর্বৃত্তপনা থামবে কিসে। বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি। আজি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাঁয়ে আছেন ডাক্তার তাজনুবা জামিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, দুর্বৃত্তপনা থামবে কিসে? আসলে এইসব ঘটনাগুলো আসলে মানুষকে আতঙ্কিত করছে, শঙ্কিত করছে নিরাপত্তা নিয়ে। এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আসলে সেই সমাধান কোথায়? একটু প্রথমে যেতে চাই ডাক্তার আজিজুল বারী হেলালের কাছে। আজিজুল বারী হেলাল, নিশ্চয়ই আপনি মিটফোর্ডের ঘটনার কথা নিশ্চয়ই আপনি জানেন, এবং এই ঘটনার পরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ এই সরকারের পেছনে সেরকম কোনো জনসমর্থন নেই। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মিটফোর্ড এলাকায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এতে বিএনপিকে কালার করা ও রংচং দেওয়ার চেষ্টা করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়? আপনি কি বলবেন? আসলে বিএনপির অঙ্গ সংগঠনের 5 নেতাকর্মীকে বহিষ্কারের ঘটনাও ঘটেছে। দেখেন, আপনার পুরনো ঢাকায় যে ব্যবসায়ী হত্যা হলো, এটা তো কোনোভাবেই আপনার সমর্থনযোগ্য না। শুধু নিন্দা প্রকাশ করে থেমে থাকতে হবে না। এই ঘটনার জন্য যে ব্যবসায়ী মারা গিয়েছে তারও নাকি বিএনপির সাথে সংশ্লিষ্টতা রয়েছে, বা যারা মেরেছে তারাও নাকি বিএনপির সাথে সংশ্লিষ্ট রয়েছে। আমরা তো এই ঘটনাকে অস্বীকার করছি না। আমরা এই ঘটনার তদন্ত করে তাদেরকে শুধু বহিষ্কার না, আজীবন বহিষ্কার করেছি, এবং পুলিশকে, প্রশাসনকে আমরা চিৎকার করে বলেছি ওদেরকে গ্রেফতার করুন, কারণ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। এটা বিএনপি চিৎকার করে বলে যে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী যেই হোক, তাকে সে যত বড় নেতা হোক না কেন, তাকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। সেক্ষেত্রে স্থানীয় যারা বিএনপি নেতারা আছেন ওখানে, তারা কি জানতেন না এসব সন্ত্রাসীরাই আপনাদের দলে ঢুকেছে? এটা শুনেন, এটা তো কেউ জাদুকর না যে আপনি এখানে ভালোভাবে ঢুকছেন। আপনার মনের মধ্যে কে আছে? রাজনৈতিক দলের রিক্রুটমেন্ট কিন্তু এইভাবে হয় না। রাজনৈতিক দলের রিক্রুটমেন্টে আসে জনগণ। যদি কেউ অন্যায় অপরাধ করে তখন তাকে বের করে দেওয়া হয় দল থেকে। আমি যেটা বলতে চাচ্ছি, যে ছেলেটি প্রাণঘাতী আঘাতটা করলো, আপনারা সবাই দেখেছেন, পাথর উঁচিয়ে যে প্রাণঘাতী আঘাতটা করলো, এই ছেলেকে কেন এখনো গ্রেপ্তার করা গেল না? এই ছেলে কি আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট? তার কি পরিচয় আনলো? ইভেন তাকে কি আসামি করা হচ্ছে মামলায়? এটা একটা প্রশ্ন। আমি কি পুলিশের সংস্থা? আমাদের কাছে থাকে তো আমরা বলতামই। আমরা তো এইগুলোকে প্যাট্রোনাইজ করছি না। আমরা তো বলছি না যে ওকে গ্রেফতার করেন না, ওকে ধরেন না, ও এটা করেনি। আমরা কি সেই আওয়ামী লীগের ভাষায় বা অন্য দলের ভাষায় কথা বলছি? আমরা তো এটা অ্যাকনলেজ করছি যে দোজ পিপুল আর ইনভলভড। তার পলিটিক্যাল পরিচিতি যাই হোক, তাকে গ্রেফতার করুন। কিন্তু আপনি এইটা বুঝছেন না কেন যে ছেলেটি প্রাণঘাতী আঘাতটা করলো পাথর নিয়ে, এবং ভিডিওটা যে করা হলো খুবই সুপরিকল্পিত হবে, কত সময় নিয়ে দেখেন কোন কোন অ্যাঙ্গেল থেকে ভিডিও করলে জিনিসটা নারকীয় হয়ে মানুষের মনে যেতে পারে। অর্থাৎ এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা। এই ঘটনার
আমরা এই জন্য সুষ্ঠু মানে এই ঘটনাকে সবার সামনে, জাতির সামনে আনা উচিত যে ওই যে ছেলেটি পাথরটি দিয়ে আঘাত করলো সেই ছেলেটি কে, কি তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, সেই ছেলেটি কই, তাকে কেন এখনো গ্রেপ্তার গেল না, তাকে কি কোনো মামলার আসামি করা হলো? এখন এই যে একটা আপনার ব্যবসায়িক হত্যাকাণ্ড, নো ডাউট ব্যবসা, এটাকে যখন রাজনৈতিক রূপ দেন, এটাকে যখন রাজনৈতিক কালার দেন, তখন আমার প্রশ্ন জাগে যে কোন রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে একটি দলকে মেলাইন করা, শুধু না সেই দলের নেতা নেত্রীর নামে পর্যন্ত আপনার চরিত্র হননের কাজ চলছে, তাই না? এতে আমাদের প্রশ্ন জাগে যে এই হত্যাকাণ্ডের দ্বারা যারা নির্বাচনের যে ডামাডোল বেজে উঠছে, সেই আসন্ন নির্বাচনকে যারা স্বাগত জানাতে পারছেন না, তারা কি বিঘ্ন ঘটানোর জন্য এই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ডে আপনার রূপ দিচ্ছেন? আপনি দেখেন চাঁদপুরে এবং খুলনায় এই মসজিদের ইমামকে হত্যা করা হলো, খুলনায় যুবদলের একজন প্রাক্তন নেতাকে রক কেটে 9-10টা গুলি করে, এই রক কাটা কালচার কাদের? বাংলাদেশের সবাই জানে। এই ঘটনাকে আপনি কোনো তাত্ত্বিক বিশ্লেষণেও গেলেন না, আপনি রাজনৈতিক অঙ্গনেও আনলেন না, কোনো প্রচারণায় গেলেন না, ওটাকে ধামাচাপা দিয়ে এটাকে আমরা কিন্তু সবগুলো ঘটনা নিন্দা করছি। আপনি মনে করেন না যে ওটাকে আনা হয়নি বলে এটাকে আনা হয়েছে আমরা রাগ করছি, তা না। আমরা বলছি যে এখানে রাজনৈতিক স্বার্থসিদ্ধি উদ্দেশ্যের একটা বিষয় রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, হ্যাঁ আমি জানি ঘটনাটা, যে খুলনার যুবদলের ওই নেতাকে গুলি করে তারপরে কুপিয়ে হত্যা, স্থানীয়রা বলছেন আধিপত্য বিস্তারকে নিয়ে, যাই যে কারণেই হোক, পুলিশ আপনার এই যে পুরান ঢাকার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পাশে ছিল না? এতক্ষণ পরে হত্যা করা হলো, তারা পাশে ছিল না? কেন আগে এগিয়ে গেল না? এই প্রশ্নটা জাগে যে বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি বলে ফেইলার, কেউ যদি বলে নির্বিকার, তাহলে আমি বলবো সে অন্যায় করছে রাষ্ট্রের প্রতি। এই পুলিশ প্রশাসন বা যারা এই আইন শৃঙ্খলার সাথে জড়িত, তাদের ডেলিভারেটলি উদ্দেশ্যমূলকভাবে তারা এই ঘটনাগুলো ঘটছে। কারণ আপনি জানেন যে পরাজিত যে শক্তি, 24-এর যে পরাজিত শক্তি, তারা বাংলাদেশে এখনো রয়ে গেছে, এবং তাদের যে মাস্টার মাইন্ড অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের ব্রেন চাইল্ডরাও বাসায় এদেশে রয়ে গেছে। এখন তাদের যৌথ প্রযোজনায় পুলিশের এই ইচ্ছাকৃত এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে কিনা আমার একটা প্রশ্ন। কারণ বাংলাদেশের এখন যে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টা আছেন খোদাবক্স সাহেব, তিনি কি 111-এর ক্রীড়ানক না? 111 তো বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজকে যে পুলিশের আইজি আছেন, ঢাকার পুলিশ কমিশনার আছেন, আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। চুক্তিভিত্তিক নিয়োগ মানে আপনারা আগে আওয়ামী লীগের আমলে কাজ করেছেন, এখন আবার চুক্তিভিত্তিতে আছেন। ল এনফোর্সিং এজেন্সিসে চুক্তিভিত্তিক নিয়োগ, এটা কি মানানো যায়? যে ল এনফোর্সিং এজেন্সিসগুলো বা দেশের পরিস্থিতি ক্ষণে ক্ষণে বদলায়, সেখানে আপনি চুক্তিভিত্তিক একটা নিয়োগ দিয়ে আপনি আবার, এবং দেখবেন যে এই আপার লেভেলের কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ের যে পুলিশি কর্মকর্তা, তাদের যোগাযোগটা কেমিস্ট্রিটা খুব একটা ভালো না। এই জন্য আমি বলছি যে উদ্দেশ্যমূলকভাবে আমরা বিএনপি সরকারে না, আপনি দেখেন আমরা বিএনপি কিন্তু সরকারে না, আমরা এই ঘটনার কি করতে পারি? আমরা এই ঘটনার তাদেরকে আজীবন বহিষ্কার করেছি, এবং পুলিশকে আমরা চিৎকার করে বলছি তাকে গ্রেপ্তার করুন। আপনার একটা উদাহরণ দিই, নাটোরে আমাদের একটা ইন্টারনাল সভায় 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়েছিল, সেখানে বিএনপি কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে পুলিশকে বলছে যে এদের নামে এই যারা গন্ডগোল সবাইকে আপনি গ্রেপ্তার করে মামলা দিচ্ছে। পুলিশ বলে কি যে ভিকটিম মামলা না দিলে আমরা নিব না। নরসিংদীতে এমন একটা ঘটনায় আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হচ্ছে যারা যারা ঘটনা ঘটছে আপনার সবাইকে গ্রেপ্তার করুন, পুলিশ থেকে গ্রেপ্তার করছে না। তাহলে আমার বক্তব্য যে সরকারের ভিতরে এবং ল এনফোর্সিং এজেন্সির ভিতরে কি এমন কারা আছেন যে যারা এই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে বিএনপিকে যে মেলায়, আমি একটু বই দেখেন বিএনপিকে যে না ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে দিচ্ছে, আমি এটা রাজনৈতিক হত্যাকাণ্ড বলবো কেন?
এটাকে তো ব্যবসায়িক হত্যাকাণ্ড, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দিচ্ছেন। আমার এখন আপনাদের বিএনপি দুই গ্রুপে যে হত্যাকাণ্ড হয়েছে এটা তো স্বীকার করেন। আমি তো বললাম রে ভাই, যে লোকটা মারা গেছে তিনিও নাকি বিএনপির সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি আগে কোন জায়গা থেকে মাইগ্রেশন করে আসছেন হাজী সেলিমের ওইখান থেকে। এটা আমার কাছে বিচার্য বিষয় না। আমাদের দলের আমি আপনার কাছে আবারও যাব এবং যারা মারছে তারা আপনার কাছে একটু ইনফরমেশন দিলেন পূর্ব পরিকল্পিত এবং বলছেন যে যারা পরাজিত শক্তি তারা ষড়যন্ত্র করছে, সেই ক্ষেত্রে আপনারা কতটুকু সচেতন আছেন যাতে পরাজিত শক্তি ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে আপনার কাছে আসবো। যদি একটু তাজরুবা জাভিনের কাছে যেতে চাই, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। হেলাল ভাই বলছিলেন যে আসলে মিটফোর্ডের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটা বলা হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, রং লাগানো হচ্ছে। আপনারা বলেছেন যে যদি বলি এই চাঁদাবাজি বন্ধ করা হবে আপনারা যদি ক্ষমতায় যান, এইসব কথাগুলো বক্তব্যগুলো আসছে আপনাদের পার্টির আহ্বায়কের বক্তব্য থেকে। এখন এই হত্যাকাণ্ডটাকে আসলে পূর্ব পরিকল্পিত বা দেশটাকে অস্থিতিশীল করবার জন্য কোনো চেষ্টা কিনা, এবং এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রং লাগানোর কথা তিনি বলছেন, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং দর্শকদেরকেও শুভেচ্ছা যারা দেখছেন। হেলাল ভাই বললেন যে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না। আপনার মনে থাকতে পারে 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জে জাকির, শীর্ষ সন্ত্রাসী যিনি প্রকাশ্যে খুন করেছে, তাকে সে যখন বের হয়ে আসলো তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো এবং বিশাল শোডাউন হলো। তো সে কিন্তু চিহ্নিত সন্ত্রাসী। এখন আসেন যে হত্যাকাণ্ডকে ব্যবসায়িক এবং রাজনৈতিক রং দেওয়ার। ব্যবসাটা কিসের? ব্যবসাটা ছিল ভাঙ্গারি ব্যবসার। ওই পুরনো ঢাকার এই ব্যবসাটা আগে আওয়ামী লীগের যারা নিয়ন্ত্রণ করতো তারা পালিয়ে যাওয়ার পরে এরা দখল করেছে। সো শুধু পুরানো ঢাকায় না, পুরো বাংলাদেশেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। আওয়ামী লীগের পতনের পর কিন্তু এই প্রত্যেকটা দখলের জায়গা কিন্তু বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা দখল করে নিচ্ছে বা তাদের অনুসারীরা দখল করে নিচ্ছে। এটার মানে আপনি শুধু গুগলে সার্চ দিলেই পাবেন যে কি পরিমাণ দখলদারি প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের, মানে ব্যবসায়িক জায়গাগুলা, পরিবহন কোম্পানিগুলা, বাস টার্মিনালগুলা, লঞ্চ ঘাটগুলা, সব কয়টা জায়গায় আপনার কিন্তু চাঁদাবাজের দখলদারের হাত বদল হয়ে গেছে। শুধু এখানেই না, প্রশাসনের দিকে যদি আপনি তাকান, এখন কেন এই যে বহিষ্কারের কথা বলছে, আমি শুধু একটা ছোট জরিপের কথা বলি। গত 5ই আগস্টের পর থেকে এই বছর 10ই জুলাই পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের হাতে প্রায় খুন হয়েছে 142 জন, অন্তর্কোন্দলে হয়েছে 80 জনের মতো। সেই 2001 থেকে 6 যখন তারা শাসনে ছিলেন তখনও মাত্র অন্তর্কোন্দলে 75 জন মারা গেছে। আপনি দেখেন এই ঘটনাটাকে আওয়ামী লীগ শাসন আমলে আপনারা কি শুনেছে যে বিএনপির অন্তর্কোন্দলে মারা গেছে? একদম শূন্যের কোটায়। তাহলে কেন এখন হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আসে, কেন এখন হচ্ছে? কারণ এখন তাদের মাঠ তাদের দখলে, বা রাজনীতি মানেই হচ্ছে মাঠ দখল। এই যে 5000-এর 7000 করে তারা বহিষ্কার করছে, সাময়িক বহিষ্কার, অব্যাহতি, পদ নিয়ে নিচ্ছে, এটা কি সমাধান? এটা তো সমাধান না। কেন সমাধান না? আপনি দেখেন এতগুলো মানুষকে যে তারা কমিটিতে, এই ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, নানা নামে যে এই কমিটিগুলোর অনুমোদন দেয় কে? এখন যখন আমরা একটা রাজনৈতিক দলের মানে সদস্য, আমরা কিন্তু দেখি যে বিভিন্ন জায়গায় মানুষ এই কমিটিতে আসার জন্য কি পরিমাণ তদবির এবং অসৎ উপায় অবলম্বন করে। সো এই প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। এদের তো কারো উৎস কি, আয়ের উৎস কি? কেন তারা এরকম মরিয়া হয়ে যায় একটা পদের জন্য? কারণ এই পদটাকে ব্যবহার করেই কিন্তু তারা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব করতে পারে। এবং দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিটা চলে আসছে। এবং এই যে আপনারা বললেন পুলিশ আওয়ামী লীগের সময় পুলিশই ছিল সরকার পক্ষের গুন্ডা বাহিনী বা রক্ষক। মানুষের উপরে নির্বিচারে এরাই গুলি চালিয়েছে এবং মানুষদেরকে হত্যা করেছে। এই পুলিশদের এখন আপনি দেখেন পদোন্নতি, ট্রান্সফার কিভাবে হচ্ছে, নিয়োগগুলা কিভাবে হচ্ছে, সবগুলো হচ্ছে দলীয়। প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আপনার কিন্তু দলীয়করণ হচ্ছে। এটা কিন্তু আমি একচ্ছত্রভাবে বিএনপিকে দোষ দেই না। কেন দেই না? কারণ এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, যে আমি এখন একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আছি, আমাকে একটা আগাম হুকুমদাতা সেফ নিরাপত্তায়
মধ্যে নিরাপদ থাকার জন্য আমাকে খুঁজে নিতে হবে, আমাকে প্রভু খুঁজে নিতে হবে। সো আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন নতুন প্রভুর আশ্রয়ে আমাকে আশ্রিত হয়ে যেতে হবে। এটাই কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি চলে আসছে। এখন এই যে বলছেন পূর্ব পরিকল্পিত এবং ষড়যন্ত্র, এই যে একটা টেন্ডেন্সি সবকিছু হলে আরেকজনকে দোষারোপ করা। সরকারটা, পুলিশ, আমি সরকারের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত 11 মাসের এটার সমালোচনা আমরা সবাই তীব্রভাবে করি। সবচেয়ে ব্যর্থ এই বর্তমান অন্তর্বর্তী সরকার এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, এবং এই সেনাবাহিনীকে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য বাড়ানো হয়েছে। এদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো ইমপ্লিমেন্ট কিন্তু আমরা দেখছি না। কিন্তু তারপরে এবার আপনি দেখেন যে পূর্ব পরিকল্পিত এবং নির্বাচন বা অন্য কিছু ষড়যন্ত্র যখন আমরা এই কর্মকাণ্ডগুলো যদি অন্য কোনো রাজনৈতিক দল করতো, বিএনপিকে ছেড়ে দিত? কখনোই ছেড়ে দিত না। টকশোতে থেকে সবকিছু বক্তৃতা, তারা এটাই হচ্ছে প্রতিপক্ষকে সুযোগ করে দেওয়া। কিন্তু এগুলা চলতে থাকলে কি হবে? এই রাজনৈতিক সংস্কৃতি কখনো অ্যাড্রেস করা হবে না। এই যে কমিটিতে এই লোকগুলো আসে, কার ফায়দার, কার রেফারেন্সে আসে, কে এই কমিটিগুলো অনুমোদন দেয়? এটা কি কখনো এই চেইন অফ কমান্ডকে নিয়ে কি কখনো বিধান করা হয়েছে? বা কখনো নিয়মের খালি হাজার হাজার বহিষ্কার করলে তো হবে না। বহিষ্কার করছে যে ঘটনাটা ভাইরাল হচ্ছে, যে ঘটনাটা সম্মুখে আসছে। আপনি স্থানীয় প্রশাসনে খবর নেন, প্রত্যেকটা স্থানীয় প্রশাসন কিন্তু দলীয়করণ হয়ে গেছে। আগাম প্রভুর আন্ডারে তারা নিজ দায়িত্বে চলে গেছে। এবং এই যে টাকার খেলাটা, আপনি যখন রাজনীতি থেকে টাকার খেলাটাকে উঠিয়ে নেবেন, এই চাঁদাবাজিটাকে, দখলদারি, টেন্ডারবাজি এসব থেকে তখন উঠিয়ে নেবেন, কয়টা মানুষ এরকম স্বেচ্ছায় দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আপনার রাজনীতি করবে? সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এই পুলিশের কথাটা আমি আরেকটু শেষ করি, যে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে দলীয়করণ হয়ে গেছে। তাহলে এরা এই লালমনিরহাটের পাটগ্রামে আসামিকে ছিনিয়ে এনেছে, ওসিকে আহত করে, ওসি সহ 8 জন আহত হয়েছে। তাহলে একটা পুলিশ কিন্তু সব সময় ভয়ে থাকে যে আমাকে, এবং তাদের স্বীকারোক্তিগুলো কিন্তু আসছে যে আমি ভয়ে থাকি আমার জীবন জীবিকা নিয়ে, যে আমি যদি অ্যারেস্ট করি, আমি যদি বিএনপির কারো ক্ষমতায় আছে এরকম কাউকে যদি আমি অ্যারেস্ট করি, ক্ষতি করি, তাহলে এর উল্টা আমার উপরে আসবে। তাহলে এটার প্রতিকার কি? পুলিশ কিন্তু আলাদা একটা সংস্কার কমিশন চেয়েছিল, তারা সম্পূর্ণ একটা, কেউ কিন্তু এখনো কিন্তু এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশরা নিজেরাই বলেছে, একদম আইজিপি থেকে শুরু করে একটা কনস্টেবল পর্যন্ত প্রত্যেকেই কিন্তু বলেছে আমাদেরকে রাজনীতির থেকে, দলীয়করণ থেকে আমাদেরকে আলাদা করে ফেলেন, আমাদেরকে স্বতন্ত্র স্বয়ংক্রিয় করেন, আমাদের নিজেদের জবাবদিহি থাকবো, আমরা কোনো রাজনৈতিক দলের কাছে জবাবদিহি থাকবো না। আপনি যতক্ষণ পুলিশকে আলাদা না করবেন, ইন্ডিপেন্ডেন্ট না করবেন, ততদিন পর্যন্ত যখনই একটা প্রভু আসবে তখনই কিন্তু সে প্রভুর অধীনে চলে যাবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে পুরনো সংস্কৃতি থেকে আপনারা রাজনৈতিক সংস্কৃতি থেকে বাদ দিয়ে নতুন সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবার একটা চেষ্টা চালাচ্ছেন। নাহিদ ইসলামও তিনি বলেছেন চাঁদাবাজি, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব। কিন্তু এনসিপিও কতটুকু পেরেছে নিজেদের দলে? তারা যদি বলে তাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে, অভিযোগ হয়েছে, তারাও তো বহিষ্কার ছাড়া তো কিছু করতে পারে না। বহিষ্কার না, এটা এনসিপিতে এই ধরনের সংস্কৃতির এবং চাঁদাবাজের কোনো স্থান হবে না। কেন হবে না? এটার একবার যদি এখানে ঢুকে যায় তাহলে কিন্তু আর পুরনোদের সাথে এদের কোনো পার্থক্য থাকবে না। জিরো টলারেন্স কিন্তু পুরনোরা অনেকবার বলছে, ভিডিও কনফারেন্সে আমরা বারবার শুনছি নেতা বলছেন যে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। কিন্তু এনসিপি আদতে এটাতে জিরো টলারেন্স দেখাবে। এনসিপি কেন? কারণ এনসিপি নতুন দল, সবাই এনসিপির দিকে তাকিয়ে আছে। তারা যদি এই চাঁদাবাজ এর চকেও যদি আশ্রয় দেয় তাহলে এটা কিন্তু মহামারীর মতো দলের ভিতরে হতে থাকবে, একজন থেকে আরেকজন এটা সংক্রমিত হতে থাকবে। এজন্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এনসিপি কখনোই এই ধরনের পুরনো সংস্কৃতিকে, অনুপ্রবেশকে কঠোরভাবে দমন করবে। এবং এটার আমি দেখছিও, এই যে আপনি দেখেন বেশ কয়েকজন কিন্তু আসছে যে টাকা দিয়ে হয়তো কমিটিতে এসেছে, তাদেরকে কিন্তু এটা কিন্তু খবরেও আসে না, কিন্তু আমরা নিজেরা অ্যাড্রেস করছি এবং এটা কিন্তু ওইখানে একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে, যে বা তাকে একেবারে বহিষ্কার না, মানে তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। তা আমার এনসিপির আন্ডারে সে আর রাজনীতি করতে পারবে না। এবং এই চাঁদাবাজি বা দখলদারিদেরকে এনসিপি যদি আশ্রয় দেয় বা আশ্রয় দেওয়ার কথা চিন্তাও করে, তাহলে কিন্তু পুরনোদের সাথে এনসিপির কোনো পার্থক্য থাকবে না এবং এনসিপির রাজনীতিও ভবিষ্যতেও অনিশ্চিত হয়ে যাবে। আব্দুল হান্নান মাসুদকে কি আপনারা আবার দলে যুক্ত করেছেন? হান্নান মাসুদ কিন্তু থানায় যে এটাতে গিয়েছে, এটা নিয়ে যুক্ত তাকে শোকজ করা হয়েছে। ঘটনাটা বেশ কিছুদিন আগের। এবং শুধু হান্নান মাসুদ না, এনসিপিকে নিয়ে অন্যান্য রাজনৈতিক দল বা জনগণ যেসব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে,
বা জবাবদিহির অধীনে এনেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এনসিপি অ্যাড্রেস করেছে এবং এনসিপি প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করে এটার আর পুনরাবৃত্তি হবে না এটা বলে কিন্তু সামনে আগাচ্ছে। এবং আপনি দেখেন বর্তমানে যে দেশ করতে জুলাই পদযাত্রায় বাংলাদেশের 64টা জেলায় এনসিপি যাচ্ছে, মানুষের কিন্তু মানে একদম স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সাড়া পাচ্ছে। এটাও কিন্তু একটা পজিটিভ রেসপন্স আমাদের কার্যকলাপে। সেখানে প্রশ্ন তুলেছেন বিএনপির এক নেত্রী, তিনি বলছেন ক্যামেরাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখিয়ে আপনারা মানুষ বেশি দেখানোর চেষ্টা করছেন। প্রশ্ন উত্তর হয়তো আমরা জানবো, আনবো বিরতির পর। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা হচ্ছিল দুর্বৃত্তপনা থামবে কিসে। আলোচনায় যারা আছেন, আজিজুল বারী হেলাল তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন ডাক্তার তাজনুবা জাবিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুজনেই আলোচনা করছেন, আসলে আমরা সমাধান খুঁজবার চেষ্টা করছি। আলোচকদের আলোচনার মধ্য থেকে দেখা যাক আমরা কতটুকু সমাধানে পৌঁছাতে পারি। বিরতির পর আবার যেতে চাই আজিজুল বারী হেলালের কাছে। আজিজুল বারী হেলাল একটি অভিযোগ তুলেছেন তাজনুবা জাবিন, তিনিও বলেছেন আসলে তার বক্তব্যের আগে আমি একটু হাবিবুন নবী খান সোহেল, তিনি যিনি বক্তব্য দিয়েছেন, যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন বিএনপির নামে যারা অপকর্মে জড়িত তাদের বেশিরভাগই ৫ আগস্টের পরে দলীয় যোগ দিয়েছেন। একইভাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, হয়তো অনেক অপরাধী সন্ত্রাসী নানা ছিদ্র পথে সংগঠনে ঢুকে যেতে পারে, তারাই অপকর্মগুলো করে যাচ্ছে। ওনার বক্তব্য হলো তাহলে তার কোনো বাছ বিচার না করে আপনার দলে যুক্ত করছেন বা যেটা কেন্দ্র থেকে সেগুলোকে আসলে কোনো ধরনের নিয়ন্ত্রণ করা যাচ্ছে। দেখেন, তারা আমাদের যে দুজন সিনিয়র নেতা বলছেন, তারা একটা থট দিয়েছেন যে ইনফিল্ট্রেট তার এই যে তাসনুমাকে বুঝতে হবে যে আপনাদের দলটি মাত্র ৮ মাস হয়েছে। ৮ মাসে যে মহাকাব্যিক দুর্বৃত্তপনা এবং দুর্নীতি এবং দস্যুপনা দেখিয়েছেন, একটা 50 বছর পুরনো দলের সাথে যদি আপনি রিজেম্বল করেন তাহলে কি হয়? এই যে আপনি যে কমিটমেন্টগুলো করলেন যে এনসিপি এইটা করবে, এনসিপি ওইটা করবে, এরকম কমিটমেন্ট স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল করে করছে। আপনি আজকে নতুন যে বয়ান নিচ্ছেন, আপনি মনে করবেন না জনগণ আপনার এই বয়ানটা খাবে, কারণ আপনি 6 মাসে যে মহাকাব্যিক দুর্নীতি করেছেন, যে দুর্বৃত্তপনা করেছেন এবং যে অরাজনৈতিক কাজগুলো করেছেন, এটা কোনোভাবেই জনগণ সাপোর্ট করে না। যেমন ধরেন আজকেও এই যে পদযাত্রা হচ্ছে না, আজকেও রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতা প্রধান সমন্বয়ক যে রংপুরের, তিনি আপনার ওই যে হসপিটালের যে সুপারভাইজার থাকে, ওই যে ডিস্ট্রিক্ট যে হেলথ, তাকে যে হুমকি দিয়েছে এবং হয়তোবা চালাঠালা দাবি করছে। সুতরাং আপনি যদি ইফ ইউ স্পিড আপওয়ার্ডস ইট ফলস অ্যান্ড হিটস ইউ, ইট ফলস ডাউন অ্যান্ড হিটস ইউ, এটা মনে রাখতে হবে। বিএনপি কি এই ঘটনাগুলোকে আপনাকে রিকগনাইজ করছে বা এই ঘটনাগুলোর জন্য কাউকে বলছে যাকে গ্রেফতার করে না সে আমাদের লোক, তমক লোক? বিএনপির কাছে কি আইন শৃঙ্খলা রক্ষা কোন ফোর্স আছে? বিএনপি এক সাংগঠনিক ব্যবস্থা কি নিতে পারে? আমার বক্তব্য হলো পলিটিক্যাল রিক্রুটমেন্ট কিভাবে হয় এটা যদি সবাই আমরা জানতাম তাহলে এই আলোচনা তুলতো না। রিক্রুটমেন্ট হওয়ার সময় আপনি যাচাই বাছাই করুন। এটা তো ক্যাডার ভিত্তিক কোনো রাজনৈতিক দল না যে আপনাকে ইসলামিক আদর্শ হলে জামাত ইসলামী করা যাবে, আপনার কমিউনিস্ট বাম ধারণার লোক হলে কমিউনিস্ট পার্টি করা যাবে। বিএনপি তো একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন, সেখানে যত লোকই আসুক অ্যাবজর্পশন পার এত বেশি, কিন্তু তখন আমরা যখন আইডেন্টিফাই করি যে হি ইজ গিলটি বা হি ইজ সামহাউ অ্যাসোসিয়েট উইথ এনি সোশ্যাল ক্রিমিনাল, তখন তাকে আমরা এক্সপেল্ড করি বা শাস্তি দিই কিনা এইটা আপনি দেখবেন। আমরা তো তাদের পক্ষে নিচ্ছি। আমার বক্তব্যটা হলো অন্য জায়গা, যে আপনি দেখেন যে আজকে যে যারা এই যে আমরা রাজনৈতিক ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমাদের দলকে মেলাইন করার জন্য আমাদের নেতা নেত্রীর নামে যে স্লোগানগুলো দিচ্ছেন, যে সমস্ত কথাবার্তা বলছেন, প্রভোকিংস, এই যে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, আপনারা তারা নিশ্চয়ই চাচ্ছেন, ইনভাইট করছেন গণ্ডগোল। আমরা যদি পাল্টা জবাব দেই যে এই কথাগুলো গতকালকে বিভিন্ন জায়গা স্লোগান মিছিল মিটিং হয়েছে,
যে সমস্ত অরাজনৈতিক কথাবার্তাগুলো বলা হয়েছে, এগুলো আমরা মনে করি যে নিশ্চয়ই পরাজিত শক্তির দেয়া বয়ান এবং প্রতিবেশী রাষ্ট্রের ভারতের থেকে আসা একটা বয়ান। সেই বয়ানগুলো আপনারা উচ্চারণ করছেন। তো আমরা যদি এখন এর প্রত্যুত্তর দিই তাহলে কি দেশে একটা গন্ডগোল? কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এদেরকে কারা আশ্রয় প্রশ্রয়, যারা এই যে অশালীন স্লোগান দিচ্ছে? আপনি দেখছেন না যে আপনি রক কাটার একটা ঘটনাকে আপনি রাজনৈতিক বয়ানে আনছেন একটা রক কাটা ঘটনাকে বয়ানে আনছেন না। বুয়েটে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকা সত্ত্বেও আপনি বুয়েট থেকে উল্টাপাল্টা মিছিল বের করেন। ইডেন কলেজে আপনি বলেন ছাত্র দল মিছিল করতে হবে না, এই কথা বলে ছাত্র দল যদি উল্টা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ। হ্যাঁ, তারপরে কারা করলো ছাত্র দল তো কমিটি দিয়েছে ওখানে। ভাই আপনি কথাটা বোঝেন আগে, মিছিলটা গতকালকে কারা করলো এর প্রতিবাদ করে কি কথা বললো, সেই কথা উত্তর যদি দেওয়া যায় দেশে গন্ডগোল হবে। গন্ডগোল হলে লাভটা কার? আজকে যেভাবে প্রভোকিং করে ইনভাইট করা হচ্ছে গন্ডগোলকে, লাভটা কার হবে? লাভটা হবে যারা বাংলাদেশের গণতন্ত্রকে দেখতে চায় না, যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করে রাখতে চায়, তাদের লাভ হবে। এখন যারা তাদের পারপাস বহন করছেন, যে মনে রাখবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি, শেষ রক্ষা কবচ বিএনপি। আপনারা বিএনপির বিরুদ্ধে যতই উল্টা পাল্টা বক্তব্য রেখে বিএনপিকে মেলাইন করার বা আন্ডারমাইন করার চেষ্টা করেন না কেন, আপনারা বড় হতে পারবেন না। কারণ আপনারা হলো ৭১-এর পরাজিত শক্তি আর ২৪-এর পরাজিত শক্তি। এই দুই শক্তির নেক্সাস এনসিপিকে বুঝতে হবে। নতুন যে রাজনৈতিক দল, বলবো ৭১-এর পরাজিত শক্তি, ২৪-এর পরাজিত বললাম তো শক্তি আমি, সেটা এক হয়ে গেছে। এই যে নেক্সাস, যে সংযোগ। এবং গতকালকেও আমি দেখলাম যে আওয়ামী লীগের কিছু কিছু লোকজন তাদের পেজে এবং টেলিভিশনে সেই শেখ হাসিনার বয়ানকে আবার পুনরাবৃত্তি করছে, যে যেমন শেখ মুজিবের ছবি ভাঙা, শেখ মুজিবের মুরাল ভাঙা, আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে কথা বলা, এইগুলো তখন ঠিক হয়নি। আজকে যাদের কথা বলছে, আমি তো এই যে আওয়ামী লীগের বয়ান শুরু হয়ে গেছে। মানে আপনারা রাজনীতিটা ইম্যাচুরিটি দিয়ে করেন না, রাজনীতিটা ম্যাচিউরড হয়ে করেন। যে আপনারা যে বিএনপিকে আপনারা যে মেলাইন করতে চাচ্ছেন, প্রকারান্তরে আপনারা বাংলাদেশকে মেলাইন করতে চাচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রকে মেলাইন করতে চাচ্ছেন। বিএনপি বাংলাদেশের এখন শেষ রক্ষা কবচ এই গণতন্ত্র এবং আপনার স্বাধীনতার। আপনারা যদি এখন এমন এমন কথা বলেন, সেই কথা যদি আমরা উত্তর দিতে যাই তাহলে কি হবে? আপনি বলেন নিশ্চিত এখানে কেওয়াজ হবে। এই কেওয়াজটা কি বাংলাদেশের যদি ভালো হবে? কখনো ভালো হবে? লাভ হবে কার? পরাজিত শক্তি আওয়ামী লীগের। আর যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে না চেয়ে একটা ক্লায়েন্ট স্টেটে আমাদের পরিণত করতে চাই, এই কথাটা মনে রাখতে হবে। যে আমরা বিএনপি তারস্বরে চিৎকার করে বলছি যে এই সমস্ত লোকজনকে গ্রেপ্তার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক। আমি দেখলাম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী পর্যন্ত মাঠে রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এসবি, ডিবি, এনএসআই, পুলিশ, প্রশাসন, কত কিছু রয়েছে। কোনো তাদের কোনো আবার ২ মাস বাড়িয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। আমি সেটা বলছি, কোনো কাজ কি তারা করছে? মানে কি তারা কি এখনো অন্য কোনো দেশের ব্যাগেজ বহন করছে? বাংলাদেশ থেকে স্টেবল হতে দিবে না। আর আমাদের এই নতুন রাজনৈতিক দল এনসিপির কাছেও আমার বক্তব্য যে আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন, ওই যে ৭১-এর পরাজিত শক্তির সাথে মিশে, এতে কিন্তু মনে রাখবেন ২৪-এর পরাজিত শক্তিরা বাংলাদেশে স্থান করে নেবে, যেটা বাংলাদেশের কেউই চায় না। সুতরাং আপনারা বিএনপি তো এই 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 যে কর্মকাণ্ড পুরোটাকার, এটাকে কি বিএনপি কখনো সাপোর্ট করেছে বা এর পক্ষে গিয়েছে? বরং আমরা বলছি ওইখানের সাথে যত রক জড়িত সমস্ত মানুষ ওকে ধরে গ্রেপ্তার করা হোক। আমি এখনো লক্ষ্য করছি সেই পাথর উঁচিয়ে মারা সেই ছেলেটাকে কেন এখন দর্শকের সামনে আনা হচ্ছে, তাকে আসামি করা হচ্ছে না। এইটা একটা মানুষের প্রশ্নের উদ্বেগ জাগে না যে আপনারা এই ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচন সবকিছুকে বিপন্ন করবার জন্য বিভিন্ন রকম ন্যারেটিভ চলছে। নতুন রাজনৈতিক দল এখন তারা জুলাইয়ের জন্য পদযাত্রা করছেন, দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন। তারা দেখছেন আসলে টেলিভিশনে দেখা যাচ্ছে তাদের বেশ সাড়া পড়েছে, জনগণের স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে। যেহেতু তাসনুভা জাবিনের বক্তব্য সে কথা বেশি উঠেছে। আপনি কি মনে করেন নতুন রাজনৈতিক দল সামনের দিকে তাদের ভবিষ্যৎটা বেশ আলোক? আমরা মনে করবো কেন, আমরা তো আশা করি একটা শক্তিশালী বিরোধী দল ছাড়া
বাংলাদেশের গণতন্ত্র বা কোনো দেশের গণতন্ত্র কি আপনার ভাইব্রেন্ট হতে পারে? আমি বারবার একটা কথা বলি যে বিএনপির চেয়ারপারসন, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বহু বক্তৃতায় বলেছে যে শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদ ভাইব্রেন্ট হয় না। আমরা চাই না কোনো ৭১-এর পরাজিত শক্তি, কোনো ২৪-এর পরাজিত শক্তি, দেশ বিরোধী যে সমস্ত শক্তি আছে, দেশদ্রোহী হিসেবে যারা মানে আখ্যাত হয়েছেন যুগ যুগ ধরে, তারা বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল বা সরকারি দল হোক, এটা জনগণের জন্য অনেক মানে বেদনার হবে। এই জন্য আমরা চাই এনসিপির আমরা উন্নয়ন চাই, এনসিপির কার্যক্রম, কিন্তু এনসিপিকে মনে রাখতে হবে যে ভিনি ভিসি ভিডি রাজনীতিতে হয় না। আপনাকে ধৈর্যের সেই পরাকাষ্ঠা আপনাদের দেখাতে হবে। আসলাম, দেখলাম, জয় করলাম। আপনারা এখন যে আন্দোলন সংগ্রাম করছেন এইগুলোকে আমরা সমর্থন করি, আমরাও চাই। মনে হচ্ছে তারা ধৈর্যচ্যুতি হয়েছে। আপনি দেখছেন না ধৈর্যচ্যুতি হয়েছে না? আমি তাজমা জামিনের কাছে, তাজমা জামিন প্রথম যেটা বিরতির আগে বলেছিলাম যে আপনারা বলছেন স্বতঃস্ফূর্ত আপনাদের সাথে মানুষের সম্পৃক্ততা দেখা গেছে, কিন্তু একজন বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি বলেছেন যে আসলে আপনারা বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে মানুষকে বেশি দেখানোর চেষ্টা চালাচ্ছেন। একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে বিএনপি এখন স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, একমাত্র রক্ষা কবচ, আপনারা সেটা স্বীকার করেন কিনা? যদিও বিএনপি একটি অনেক বড় দল, সেটা দেশের মানুষ মনে করে, আপনারা কি মনে করেন? ধন্যবাদ। রুমিন আপার বক্তব্যের প্রেক্ষিতে বলার আগে আমি একটু হেলাল ভাইয়ের কিছু বক্তব্য বলতে চাই। যে প্রথমত ধৈর্যচ্যুতি কোথায় ঘটেছে, আমি আশা করি পরের বার উনি একটু বুঝিয়ে বলবেন যে কোন জায়গাটাতে আমাদের ধৈর্যচ্যুতি হয়েছে। আর এই যে ৪৭ বছরের পুরনো দলের সাথে তুলনা, আপনাদেরকে মনে রাখতে হবে এই ছাত্র জনতাই কিন্তু আওয়ামী লীগের মতো একটা কঠিন ফ্যাসিস্টকে, শক্তিশালী রাজনৈতিক দলকে পালাতে বাধ্য করেছে। কখন করেছে? যখন সামরিক বেসামরিক আমলাতন্ত্র তাদের পক্ষে ছিল, মিডিয়া তাদের পক্ষে ছিল, পুরো আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, ডিজিএফআই, এনএসআই সবকিছু, পুলিশ, র্যাব সবকিছু তাদের পক্ষে ছিল, এবং নাম না জানা নির্দলীয় কিছু মানুষের ছেলে মেয়েদের ডাকে পুরো বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান সফল করেছিল। তাহলে এই দাম্ভিকতাটা কিন্তু আমার কাছে মনে হয় একটু হাম্বল হওয়া উচিত এদের প্রতি। আরেকটা হচ্ছে যে আমি যে বলছি যে জিরো টলারেন্স বা চাঁদাবাজি বা দখলদারি শুরুতে কোনো আশ্রয় এনসিপি নিবে না, তাহলে এনসিপি পুরনো দলের মতো হয়ে যাবে। এই যে ভাই বললেন যে এগুলো জনগণ খাবে না, এই কথাটাই খুব আপত্তিকর। জনগণ কি খাবে কি খাবে না এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ এই গণ অভ্যুত্থান ঘটিয়ে জনগণ দেখিয়ে দিয়েছে জনগণ যে সর্বশক্তির অধিকারী। আরেকটা হচ্ছে যে মহাকাব্যিক দুর্বৃত্ত, আমরা যদি গত 11 মাসের জরিপের দিকে তাকাই, অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় 500টার মতো ঘটনা বিএনপির আছে যারা চাঁদাবাজি, দখলদারি এবং হুমকি স্বরূপ করেছে। 24টা ধর্ষণের অভিযোগ আছে বিএনপির নেতাকর্মীদের উপর, 142 জন মানুষ খুনের অভিযোগ আছে, যেটার পার্সেন্টেজ বিএনপির প্রতি অনেক হাই। অনেকে এটার ডিফেন্ডে বলেন যে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তাই অপরাধটাও অনেক বড় হবে। এই যে আসলে এই ব্যাপারটাই হচ্ছে মানে গর্ব করার মতো কিছু না। 5,000-7,000 মানুষকে বহিষ্কার করা যে গর্বের কিছু না, এটা যে নিজেকে কারেকশন না করে অন্যকে দোষ দেওয়ার যে কোনো গর্বের না, কোনো কনস্ট্রাকটিভ কিছু না, এটা থেকে যে কোনো গ্রোথ আসে না। এটা ওনারা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। এবার রুমিন আপার বক্তব্যের দিকে আসে। উনি তো অনেক বক্তব্যই দেন, প্রায় প্রতিদিনই অনেক কিছুই বলেন উনি, কিন্তু এই যে ভিডিও অ্যাঙ্গেল দিয়ে দেখানো, এটার আসলে মানে এটা ওইখানে ওই মুহূর্তে ওইসব মানুষের স্বতঃস্ফূর্ততা, স্বপ্রণোদিত প্রখর রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষের এই অবস্থানটা না দেখলে আমাদের ওরকম কোনো ভিডিওর মানে এত কভারেজ কিন্তু নাই। আমি এমন অভিযোগ আছে ঢাকা থেকে প্রচুর মানুষ নিয়ে গেছে। এইসব অভিযোগ যারা করে তাদেরকে বলতে বলেন, কারণ ওখানে উপস্থিত থেকে যে পরিমাণ মানুষের সাড়া আমরা পাই বা যে জনসমাগম হয় সেটা কিন্তু কমপ্লিটলি অর্গানিক। এবং আমার বলতে কোনো দ্বিধা নাই, অনেক জেলায় বা উপজেলায় আমাদের হয়তো কোনো কেন্দ্রীয় নেতা দায়িত্বে নাই, কোনো একটা কেন্দ্রীয় নেতা অতিরিক্ত দায়িত্ব হিসেবে হয়তো ওই জেলাটা গুছাচ্ছেন, ওখানেও হাজার হাজার মানুষ, স্পেশালি জয়পুরহাটে প্রায় 10-20 হাজার মতো মানুষ, এর চেয়েও বেশি মানুষের ওখানে সমাগম হয়েছিল। এখন আপনি দেখেন এখানে কিন্তু এনসিপির অডিয়েন্স কারা, গণ অভ্যুত্থানপন্থী যারা ছিল, জুলাই গণ অভ্যুত্থানের পরে কিন্তু বিশাল একটা অরাজনৈতিক গোষ্ঠী কিন্তু নতুন পরিবর্তন চায়, এবং এরা কিন্তু এই ট্রেডিশনাল সভা সমাবেশে যাবে না।
ধরেন আমি কিন্তু রাজনীতি করলাম না, আমি তো জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমি একটা নতুন দল চাই, আমি কিন্তু এনসিপির সভায় যাব না, আমি বাসায় বসে দেখবো এনসিপি কি করছে। এনসিপি কে এদের দরজায় দরজায় যেতে হবে। এনসিপির টার্গেট ঘরে ঘরে বসে আছে, এনসিপি কে দরজায় দরজায় যেতে হবে। এবং এই যে ভাই বললেন যে অনেকে এরকম কথা বলেছে বছরে বছরে, স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দল এত বড় বড় কথা বলেছে কিন্তু কেউ টিকে নাই, মানে সবাই। তা এনসিপিও যদি এরকম করতে না পারে, পুরনোদের থেকে আলাদা হতে না পারে, তাহলে স্পষ্ট এনসিপি হারিয়ে যাবে। কিন্তু একটা অভিযোগ, আপনাদের আইকনিক কোনো নেতা নেই যাকে অনুসরণ করে দলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এটা একদিকে অভিযোগ, এটা আরেকদিকে একটা বড় শক্তি। এটা একটা কেন বড় শক্তি? দীর্ঘদিন মানুষ কোনো পরিবারের বাইরে কোনো নেতৃত্ব দেখে নাই, কোনো অর্গানিক লিডারশিপ বাংলাদেশে তৈরি হয় নাই। আপনি দেখেন এই ৭১-এর পরে যে এত বাংলাদেশের জন্মের পর আমাদের কি নেতৃত্ব তৈরি হয়েছে? আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব কিছুদিন আগে বললেন যে আপনি ৫০ জন, একদম শুধু ৫০ জন একদম খাঁটি রাজনীতিবিদ বা সাংসদ কি তৈরি হয়েছে বাংলাদেশে? তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? কারণ অল্প কয়েকটা ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এই ক্ষমতাটার পালাবদল ছিল এবং দলগুলো নিয়ন্ত্রণে ছিল। এখানে যে একঝাঁক নেতৃত্ব উঠে আসছে, এটার বয়স মাত্র ৪ মাস এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অনেক ছেলে মেয়ে এখানে আছে, এখানে অনেক অর্গানিক লিডারশিপ আছে। এটা কিভাবে আগায় সামনের মানুষ, এটার সাথে কি রেসপন্স করে, এটা কিন্তু দেখার। আমার কাছে খুবই সময় একটা প্রশ্ন করি, আজকে এসিতে গিয়েছেন আপনাদের প্রতিনিধি দল, সেখানে শাপলা প্রতীক না থাকায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রহসনমূলক, পক্ষমতমূলক বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন শাপলা প্রতীক পেতে আমাদের আইনি কোনো বাধা নেই, যদি বাধা আসে তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই, শাপলা ছাড়া বিকল্প নেই, এবং শাপলা না হলে নৌকাকে প্রতীকের তালিকা থেকে কেন বাদ দেওয়া হলো না তা নিয়ে কমিশনের কথা বলেছেন। নৌকাকে কেন ওখানে রাখা হয়েছে তালিকাতে, এটা জহিরুল ইসলাম মুসা বলেছেন, আপনাদের এনসিপি আইনজীবী। আওয়ামী লীগের তো নিবন্ধন কেন শাপলাকে কেন আপনারা লাগবে নির্বাচনের জন্য? আপনারা তো কলম মোবাইল এটাও তো আছে না। আমার ওখানে কিন্তু যেই নিবন্ধনের যে শর্ত ছিল, ওখানে কিন্তু প্রথম অপশন হিসেবে বা প্রাথমিকভাবে সবার সর্বসম্মতিক্রমে আমাদের দলে সবাই সমর্থকদের কিন্তু আমরা শাপলাই চেয়েছি, এবং নাগরিক ঐক্য তো চেয়েছে। নাগরিক ঐক্য কিন্তু যখন নিবন্ধন পেয়েছে তখন তারা কিন্তু কেটলি পেয়ে গিয়েছিল, পরবর্তীতে তারা কিন্তু এটা চেঞ্জ করেছে, এবং তাদের এই চেঞ্জ করতে যে মানে নিয়ম নীতি হবে সেটার তুলনায় কিন্তু এনসিপির সরাসরি এটা পেতে কোনো, এবং এই প্রতীকটা পেতে কিন্তু কোনো আইনি বাধা নেই, এবং এখানে কিন্তু কোনো ধরনের জটিলতা নেই। অনেকে বলছে এটা জাতীয় প্রতীকের একটি অংশ। এটা জাতীয় প্রতীকে তো ধানের শীষ আছে, পাট আছে, তারকা চিহ্ন আছে, এই সোনালী আঁশ তৃণমূল বিএনপির, হ্যাঁ এটা কিন্তু জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকের একটা উপাদান। জাতীয় প্রতীকের 4টা উপাদান। জাতীয় ফুল কি? শাপলা ফুল। শাপলা ফুল। ধানের শীষ কি? ধানের শীষ একটা প্রতীক, এটা প্রতীকের চিহ্ন। না না না, আমি শেষ করি। সংবিধানের 4টি ধারা এবং 72 একটা রুল ওনারের কম্বাইন্ড রিডিং এ দেখা যায় জাতীয় প্রতীক 4টা উপাদান নিয়ে, ভাসমান শাপলা, দুপাশে হচ্ছে ধানের শীষ, উপরে তারা এবং ঢেউ। হ্যাঁ, তাহলে এই উপাদানগুলো নিয়ে জাতীয় প্রতীক, শুধু শাপলা জাতীয় প্রতীক না, শুধু ধানের শীষ জাতীয় প্রতীক না। তাহলে যদি ধানের শীষ জাতীয় একটা নিবন্ধন দলের প্রতীক হতে পারে তাহলে শাপলা হতে, আমরা কিন্তু ভাসমান শাপলা চাইনি, আমরা কিন্তু শাপলা চেয়েছি। আর জাতীয় ফুলের কথা যদি আপনি বলেন, কাঁঠাল জাতীয় ফল, কাঁঠাল কিন্তু জাতীয় পার্টির প্রতীক আছে, এখানে কিন্তু কোনো ধরনের কোনো বাধা নেই। এটা যদি তারা, কেন মনে হচ্ছে তারা এটা কেন মনে করছে? কারণ আমরা তো নির্বাচন কমিশন নিয়ে আমরা শুরু থেকেই অনেক প্রশ্ন রেখে আসছি যে এটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনার বা ইসি নিয়োগ হয়নি, এবং ওনাদেরকে এটার থেকেও ভালো আইনি ব্যাখ্যা দিতে হবে কেন ওরা দিবে না। আমি এক মিনিট একটু বক্তব্য নিব, 30 সেকেন্ড। আসলে সমাধান কি হবে? আসলে দুর্বৃত্তপনা থামবে কিভাবে যদি একটু ছোট্ট করে বলেন? 30 সেকেন্ড। সরকারের আন্তরিকতা এবং আইন প্রশাসন ল এনফোর্সিং এজেন্সি। আমি এই যে কাস্তুবা যেটা বললো যে মানুষ খাবে না, আমি বলছি আমরা মনে ওদিকে যাওয়ার সুযোগ নেই। আমি বলছি কোন জায়গা যে আপনার দুইজনে যে কমিটমেন্ট গুলো করছেন যে দুর্বৃত্তকে দলে দাগা দিবেন না, বিএনপি আপনাদের থেকে এক ধাপ এগিয়ে আসে কি? বিএনপি পুলিশকে বলছে তাকে গ্রেপ্তার করা। আর ফুয়াদ যে কথাটা বলছে যে গত 53 বছরের রাজনীতিবিদ তৈরি হয়নি, তাহলে বাংলাদেশ এই পর্যন্ত আসলো কি জন্য? এটা একটা ভুল ন্যারেটিভ। এটা হলো আপনাদের নিজেদের পক্ষে, আপনারা ওই যে বলছে এক ঝাঁক তরুণ নেতা, তার মানে কি বাংলাদেশের 53 বছরের রাজনীতি আমরা যে অর্জনটা করেছি সবই মিথ্যে।
এইভাবে যদি আপনি সেগমেন্ট করেন তাহলে কিন্তু এইটা খুবই দুঃখজনক হবে এবং আপনারা জনগণ থেকে তাকে প্রত্যাখ্যাত হবে। সেটা হয়তো সময় বলে দেবে। রাজনীতিকে আপনি অস্বীকার করতে পারবেন। আমার মনে হয় হাসবে হেলাল শেষ যদি আপনি বলেন যে আসলে বিএনপি বলছে তারা দুর্বৃত্তদের স্থান দেবেন না, আসলে দুর্বৃত্তপনা থেকে আসলে মুক্তির উপায়টা কি? এটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কে স্ট্রিক্ট হতে হবে দলীয়ভাবে, এবং পুলিশকে আলাদা করতে হবে, নিরপেক্ষ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সরকারের কবজা থেকে দূরে না হবে, আপনি যতক্ষণ না পর্যন্ত পুলিশকে, বিচার বিভাগকে স্বাধীন না করে দিবেন, একদম তাদের কৃতকর্মের জন্য, কাজের জন্য যতক্ষণ না পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদেরকে হ্যাম্পার না করবে, একেবারে স্বাধীন না করবেন, ততদিন পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হবে না। আর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোনো ভূমিকা দেখেন না, কারণ এটা তো যখনই যে ক্ষমতায় যায় আইন শৃঙ্খলা তাদের অনুগত হয়ে যায়, তাদের হয়ে কাজ করে, সরকারি হয়ে যায়। এই সব পুরো প্রশাসনটাই হচ্ছে তখন সরকারি হয়ে যায়। আপনি দেখেন, এটা যদি আলাদা করেন, পুলিশ নিজেরাই কিন্তু চাচ্ছে আলাদা সংস্কার কমিশন। এবং আরেকটা হচ্ছে, এই 53 বছরে যদি আপনার রাজনৈতিক দল থাকতো, আমাদের এত বছরে এসেও গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের একটা নতুন সংবিধান কিন্তু চাইছে, কিন্তু পুলিশ সংস্কার কমিশন চাইছে, স্বাধীন সংস্কার কমিশন চাইছে। ধন্যবাদ। দুজনের আলোচনা শুনলাম দর্শক। দুজন কর্তা, আজিজুল বারী হেলাল তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি, ডাক্তার তাজরুবা জাবিন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনাকে একটু প্রাণবন্ত করবার জন্য। দর্শক, আপনারাও এতক্ষণ ধরে আমাদের ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরকেও প্রাণঢাল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।